ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, জুলাই বিপ্লব কি, কেন হয়েছিল আপনারা তো অনেকেই জানেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 1 জুলাই 2024, 5 জুলাই 2024 এখানে বসে ঠিক এই স্টেজেই আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি ঘোষণা করেছিলাম। আমরা এর পরের থেকে অনবরত এমন কোনো সমাবেশ নাই, এমন কোনো দিন নাই যেই দিনগুলিতে জুলাইয়ের পক্ষে, এই আন্দোলনের পক্ষে, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলি নাই। এরকম মনে হয় একটা জনসমাবেশ, একটা সেমিনার, একটা সিম্পোজিয়াম আমার সামনে থেকে অতিবাহিত হয়নি। আন্দোলন সংগ্রাম করেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আন্দোলন সাকসেস হওয়ার পরে সব দলই দাবি করে এর পিছনে মাস্টার মাইন্ড ছিলাম আমরা। কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে। কিন্তু মজার ব্যাপার হলো যাদের কথা বলা হয় জুলাইয়ের আন্দোলনে এদের একটা বিবৃতিও ছিল না, একটা বক্তব্যও ছিল না, অংশগ্রহণও ছিল না। যদি বলেন বিএনপি, তারেক সাহেব তো দেশেই ছিলেন না। ফখরুল সাহেব কি বলেছেন, এই আন্দোলন আমাদের না। এমনকি কোনো লিডাররা সামনে ছিল, একটা ছবি আমাকে দেখান, বিএনপির কোনো এক লিডার এই আন্দোলনের সামনে ছিল, সম্মুখে ছিল, একজন দেখান আমাকে। না বিএনপির ছিল, না ছাত্র দলের ছিল। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টার মাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোনো লিডার কোনো মিছিলের সম্মুখে ছিল, আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। এরা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। শুধু কি তাই, আজকে জুলাই বিপ্লব নিয়ে অনেকে বহু সুন্দর বক্তব্য দেন, অথচ আমরা দেখেছি 3 তারিখ 4 তারিখ আওয়ামী লীগের সাথে তারা বৈঠক করেছে। সেই ছবি আমাদের কাছে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যারা গোপনে কারোর সাথে হাতাহাত করে বা গোপনে কারোর সাথে কন্ট্যাক্ট করে আন্দোলন করে নাই। তারা রাজপথে সশরীরে উপস্থিত হয়ে আন্দোলন করেছে। সবার বাঁচার পথ ছিল, কিন্তু আমাদের বাঁচার কোনো পথ ছিল না। আপনারা বলেন কি বাঁচার পথ ছিল? আপনি দেখুন তখনকার জমানার আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে বক্তৃতা করেছি, সেই ব্যক্তি দেখলে শুনেন, আমরা স্পষ্ট বলেছিলাম আমাদের ফয়সালা হবে রাজপথে, এসি রুমে আমাদের কোনো ফয়সালা হবে না।
আমরা বলেছিলাম দাবি এক, দাওয়া এক, শেখ হাসিনার পতনের বাইরে আমরা কোনো দাবিও তুলতে চাই না, কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের শুধু দাবি হবে শেখ হাসিনার পতন, তার বিদায়। 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম, 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম শাহবাগে, আগামীকাল সোমবার যার যা কিছু আছে সব নিয়ে আগামীকাল রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। সেই 5 তারিখ শেখ হাসিনার পতন হয়েছিল। আজকে অনেকে বক্তব্য দেন, অনেকে রাজা হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ক্ষমতায় গিয়েছেন। কিন্তু আমরা যারা রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, নিজের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে এই তোয়াক্কা করি নাই, এই চিন্তা ভাবনা করি নাই। দেশকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, মানুষের বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য জীবনের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করবেন, গ্যাসের দাম বাড়াবেন, তৈলের দাম বাড়াবেন, মানুষকে খুন করবেন, হত্যা করবেন, বাংলাদেশের মানুষ সহ্য করবেন ইনশাআল্লাহ। আমার বৈষম্য বিরোধী আন্দোলন, সে আন্দোলন কেন হয়েছিল? চাঁদার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিসের বিরুদ্ধে? যেন বাংলাদেশে কোনো চাঁদাবাজি না থাকে। আন্দোলন কেন হয়েছিল? ঘুষের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বাংলাদেশ যেন ঘুষ মুক্ত দেশ হয়। আন্দোলন কেন হয়েছিল? জুলুম মুক্ত আন্দোলন, বাংলাদেশের জুলুম অবিচার না হয়। আন্দোলন কেন হয়েছিল? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করার জন্য আন্দোলন হয়েছিল। আন্দোলন কেন হয়েছিল? গ্যাসের দাম কমাবার জন্য, তৈলের দাম কমাবার জন্য, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকার জন্য আন্দোলন হয়েছিল। কিন্তু আজকে কি দেখেছি? বিএনপি সরকার আসার পরই জানি না সাংবাদিকরা কতবার রিপোর্ট করেছেন, এতবার তৈলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের মূল্য বেড়েছে। এখন নাকি বিদ্যুৎ হলো হোমিওপ্যাথিক ডোজের মতো, বিদ্যুৎ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। বিদ্যুতের অবস্থা এরকম, বিদ্যুৎ বিল ব্যবহার যা করবেন তার ডাবল আসবে। আমি বিএনপি সরকারকে বলবো, এই মানুষকে জাতা কলে পিষ্টু করার জন্য আপনাকে ক্ষমতা বসিয়েছিল? এই মানুষকে গ্যাসের দাম বাড়াবার জন্য আপনাকে বসিয়েছিল? তৈলের দাম বাড়াবার জন্য আপনাকে বসিয়েছিল? আজকে চাঁদাবাজি করার জন্য আপনাকে বসিয়েছিল? না তো, আন্দোলন করেছিলাম আমরা, রক্ত ঝরিয়েছি আমরা, আহত হয়েছে আমাদের লোক। ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের বহুত মানুষ শহীদ হয়েছে। জীবনের মায়া ত্যাগ করে রাষ্ট্রকে তামির করার জন্য, গঠন করার জন্য, মেরামত করার জন্য হাজারো নিষ্পাপ সন্তানেরা, ছাত্ররা এই দেশকে তামির করার জন্য, মেরামত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে আবার কি দেখেছি? আবারও মারামারি। সরকারি দল, বিরোধী দল আবারও মারামারি শুরু হয়ে গেছে। আপনারা মারামারি করবেন কেন? সংসদে আপনারা বক্তব্য দেন, বিরোধী দলের লোক সংসদে আছে, সরকারি দলের লোক সংসদে আছে। যদি কেউ অন্যায় করেন সংসদে ফয়সালা করুন, কিন্তু ক্যাম্পাসে কেন? নিরীহ জনগণকে হত্যা করবেন কেন? তাদেরকে অ্যাসাল্ট করবেন কেন? তাদেরকে হল ছাড়তে বাধ্য করবেন কেন? ভাঙচুর করবেন কেন? এর জন্য আন্দোলন হয়েছিল? এর জন্য ছাত্ররা জীবন দিয়েছিল? আবু সাইদ মুগ্ধকে এর জন্য জীবনকে বিসর্জন দিয়েছিলেন? আমি বিএনপি সরকারকে বলবো, আসলে আপনার শিক্ষা হয় নাই, আপনার শিক্ষা হয় নাই। মাত্র কয়েকদিন আগে ঘটনা ঘটছে, আজকেও যদি আপনার শিক্ষা না হয়
কবে শিক্ষা হবে আমি জানি না, কবে আপনি রাষ্ট্র চালাতে পারবেন আমি জানি না। শোনেন, মিঠা কথায় পেট ভরে না। ওই নরম নরম কথা বলবেন আর গ্যাসের দাম বাড়াবেন, নরম নরম কথা বলবেন, মধুর মধুর কথা বলবেন আর তৈলের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন। বাংলাদেশের জনগণ নীরব আছে, কিন্তু এই নীরবতা যখন ভাঙবে আবার গর্জে উঠবে, ওই বিগত সরকারের মতো আপনাকেও এ দেশ থেকে পালাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছে কোনো স্বার্থের জন্য নয়। আমরা স্বার্থ পাইও নাই, নেইও নাই, স্বার্থের জন্য ঘুরিয়েও নাই কারোর পিছনে। আমরা ঘুরেছি ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য। এর জন্য আমাদের কেউ শত্রু না, কেউ বন্ধুও না, আমাদের কেউ বন্ধুও না। ভালো কাজ করবেন বন্ধু, যদি খারাপ কাজ করেন, ইসলামের সাথে গাদ্দারি করেন, দেশের জনগণের সাথে বেঈমানি করেন, আবার যদি হত্যা হয়, গুম হয়, খুন হয়, আমার মারা ধর্ষিত হয়, আবারও যদি নির্বিচারে বাংলাদেশের জনগণের জীবন অকাতরে ঝরে পড়ে, যদি বাংলাদেশের মানুষ বিধবা হয়, আমার মা বোনরা বিধবা হয়, ধর্ষিত হয়, তাহলে আবার আন্দোলন হবে, সংগ্রাম হবে। আপনাকে রাখবেন ইনশাআল্লাহ। গ্যাসের দাম কমাতে হবে, দেশের দাম কমাতে হবে, গ্যাসের দাম, বিদ্যুৎ বিল, তৈলের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। ক্লিয়ার কাট কথা। আমার গরিবদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, মজদুরদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, প্রত্যেকটা কর্মচারীর অধিকারকে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের কোনো মানুষ আর জুলুমের শিকার হোক, এইটা আমরা চাই না। ভারতকে বলবো, বর্তমানে বাংলার মধ্যে এক মুখ্যমন্ত্রী হয়েছে, এর মাথা ঠিক আছে কিনা আমি জানি না, আপনারা ভালো বলতে পারেন। এর বক্তব্য, এর আলোচনা, সংসদে যা দেয়, বক্তব্য যা দেয়, এ মুখ্যমন্ত্রী দূরের কথা, পাগল হয়ে বক্তব্য করতে পারে না। সে নাকি বাংলাদেশ 5 মিনিট দখল করবে, পুশিং করতেছে। আমি বলবো, পুশিং কাদেরকে করবা? আগে তো শুভেন্দু অধিকারীকে পুশিং করা উচিত, সে তো বাংলাদেশের নাগরিক, তার বাপদাদা তো বাংলাদেশের ছিল, সে তো বাংলাদেশেই জন্মগ্রহণ করেছে, নাকি জানি না ভারতে করেছে, কিন্তু তার মা বাবা তো বাংলাদেশি, গৌর নদীর লোক। এই গৌর নদীর লোক একসময় তৃণমূল কংগ্রেসে ছিল, তৎকালীন সময়ের অবস্থা আমরা সবাই জানি। উনি বাংলাদেশ দখল করবে। 5 মিনিট বাদ দেন, 5 দিন নয়, 5 বছর নয়, 500 বছর তো ভালো কথা, 5000 বছরেও ওই দালালরা, ওই বিজেপি বাংলাদেশ দখল করতে পারবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। ওই ভারত ছিল মুসলমানদের, ওরা মুসলমানদের ভূখণ্ড ছিল, 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল, ব্রিটিশ মুসলমানদের থেকে ক্ষমতা দখল করেছে। কাজে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, পাকিস্তানের বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের অংশ ছিল এক সময়, আমরাই শাসক ছিলাম, ভাগ হয়ে গেছে। কিন্তু যদি আমাদের উপরে আবার আঙ্গুল তুলো, এ দেশকে দখল করার স্বপ্ন দেখো, এ দেশের দিকে চোখ তাকাও, চোখ তুলো, যদি আঙ্গুল তুলো, বাংলাদেশের জনগণকে তোমরা চেনো না, এরা টাইগারের গোষ্ঠী, এরা বাঘের গোষ্ঠী, তোমার আঙ্গুলকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ, তোমার আক্রমণ করবে, কোনো সন্দেহ নাই। আমরা না খেয়ে ধুকে ধুকে মরতে পারি, কিন্তু কারোর সামনে মাথা নত করতে পারি না, এটা আমাদের জাতীয় অভ্যাস।
বিশ্বাস হয় না? এটা আমাদের জাতীয় অভ্যাস। ব্রিটিশদের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষ যত বেশি আন্দোলন করেছে, অন্য কোনো এলাকার মানুষ এত আন্দোলন করে নাই। পাকিস্তানের বিরুদ্ধে, এত বড় শক্তির বিরুদ্ধে এদেশের মানুষের কাছে কিছু ছিল না, তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তোমরা জানো না, এরশাদের কাছে ক্যান্টনমেন্ট থাকা সত্ত্বেও এদেশের মানুষের আন্দোলনের প্রেক্ষিতে এরশাদ সাহেব অবসান নিতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার কাছে সব কিছু থাকা সত্ত্বেও এদেশের মানুষ মাথা নত করে নাই, জীবন দিয়েও তাকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে। এটা আমাদের চরিত্র, এটা আমাদের অভ্যাস। আমাদের দেশের মানুষ মারা যেতে পারে কিন্তু নত হতে পারে না। আসুন, জুলাই বিপ্লব হয়েছিল, বৈষম্য বিরোধী কোনো জিনিসই থাকবে না। আমরা বৈষম্য রাখতে চাই না। বৈষম্য দূর করেন, ভেদাভেদ দূর করেন। আজকে আবারও যেইভাবে হেলমেট বাহিনী বের হয়েছে, সেই ফ্যাসিস্টের আমলের সমস্ত স্মৃতি আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় হেলমেট বাহিনী, এখনো হেলমেট বাহিনী। এই হেলমেট বাহিনী আমরা দেখতে চাই না। দেশকে ঠিকমতো চালান, যদি না পারেন তাহলে বাংলাদেশের মানুষ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। কাজে আসুন, আমরা সম্মিলিতভাবে ইসলামকে, দেশকে, এই মানবতা রক্ষা করার জন্য ইনশাআল্লাহ কাজ করব। আশা করি ইনশাআল্লাহ আমরা যদি সবাই সংঘবদ্ধভাবে কাজ করতে পারি, অবশ্যই ইসলামী হুকুমাত কায়েম হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। এখন মিছিল হবে।